আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমাদের সকলকে বিপদের হাত থেকে রক্ষা করুন। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ রিয়াজ হোসেন, ইন্সট্রাক্টর ও বিভাগের প্রধান, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর। শিক্ষার্থীরা, আমরা আজকে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির ষষ্ঠ পর্বের আরএসসি প্লান্ট অপারেশন বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ সম্পর্কে আলোচনা করব। আজকে এই বিষয়ের তৃতীয় লাইভ ক্লাস। আশা করছি তোমরা সবাই ক্লাসে মনোযোগী হবে। আজকের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টসে প্রশ্ন করবে। আগামী ক্লাসে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে আছে কমিশনিং এর টেস্ট অপারেশনের ধারণা। এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো হলো কমিশনিং, প্লান্ট ইরেকশনের পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার চেক পয়েন্ট সমূহ বর্ণনা, কমিশনিং এর সময় অনুসরণকৃত টেস্ট অপারেশনের তালিকা, কমিশনিং এর সময় অনুসরণকৃত টেস্ট অপারেশনের বর্ণনা, সিস্টেম স্থির হওয়ার পর ভবিষ্যৎ সার্ভিসিং এর ত্রুটি নির্ণয়ের জন্য প্লান্টের নির্ধারিত পার্টসমূহের তালিকা, প্লান্টের পারফরম্যান্স চেক করার জন্য উপস্থাপন করার পূর্বে সংগ্রহকৃত ডাটাসমূহের তালিকা। এই ৬টি পয়েন্টের মধ্যে ৩টি পয়েন্ট আমরা প্রথম অংশে আলোচনা করেছি। আজকে বাকি ৩টি পয়েন্ট সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রথমে আমরা জানব ইভাকুয়েশন। হিমায়ন প্লান্ট স্থাপনের পর বা লিক মেরামত করার পর হিমায়ক চার্জ করার আগে সিস্টেমকে বায়ুশূন্য করার প্রক্রিয়াই হলো ইভাকুয়েশন। এর মধ্যে বাতাস, ধূলিকণা, অনাকাঙ্ক্ষিত দ্রব্য, অপদ্রব্য, জলীয় কণা এই সবকিছুই বায়ুশূন্যর মধ্যে আসবে। ইভাকুয়েশন সঠিকভাবে করা না হলে সিস্টেমে হিমায়ক চার্জ করার পর হিমায়ক তার পূর্ণ কার্যকারিতা দিয়ে কাজ করবে না এবং কম্প্রেসর অয়েলের সাথে বিক্রিয়া করে এর কার্যকারিতা নষ্ট করবে। ভ্যাকুয়াম পাম্পের সাহায্যে সবচেয়ে কার্যকরী ইভাকুয়েশন বা ভ্যাকুয়াম করা হয়ে থাকে। তোমরা লক্ষ্য করো, এখানে দুইটি চিত্র দেওয়া হয়েছে, একটি এবং এখানে একটি। এখানে এই যে একটা ভ্যাকুয়াম পাম্প দেখছো, এখানে এটা একটি মাঝারি এবং ছোট ধরনের প্লান্ট বলতে পারো। কম্প্রেসরের সাকশন সার্ভিস বাল্বের সাথে কিংবা ডিসচার্জ সার্ভিস বাল্বের সাথে সংযোগ করে এখানে ভ্যাকুয়াম করা হচ্ছে। আর এখানে প্লান্টের সাথে সরাসরি ভ্যাকুয়াম পাম্প সংযোগ করা আছে। এটা বড় ধরনের প্লান্টের ক্ষেত্রে হয়ে থাকে। আরেকটা বিষয় হলো, বড় ধরনের প্লান্ট যদি হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে লো সাইড এবং হাই সাইড দুই সাইড দিয়েই ইভাকুয়েশন করা হতে পারে। এখানে দুটি চিত্র দেওয়া আছে। প্রথম চিত্রটি যদি তোমরা লক্ষ্য করো যে এটা একটি বড় প্লান্টের চিত্র। এটা সাকশন সার্ভিস ভালভ, এটা ডিসচার্জ সার্ভিস ভালভ। সাকশন সার্ভিস ভালভের এই সার্ভিস পোর্ট, যে সার্ভিস পোর্ট আছে, এটা হলো সাকশন লাইনের পোর্ট, এটা হলো কম্প্রেসরের পোর্ট, এটা হলো সার্ভিস পোর্ট। এই সার্ভিস পোর্টের সাথে এখানে একটি কম্পাউন্ড গেজ, একটি বাল্ব এবং ভ্যাকুয়াম পাম্প লাগানো আছে। ভ্যাকুয়াম করার সময় আমরা যদি খেয়াল করে দেখি যে এই যে সাকশন সার্ভিস বাল্ব, এই সাকশন সার্ভিস বাল্বকে ইন্টারমিডিয়েট পজিশনে রাখতে হবে এবং পাম্পটাকে চালু করতে হবে। বাল্ব এই সময় খোলা থাকবে।
তো যখন ভ্যাকুয়াম পাম্প দিয়ে এখানে ভ্যাকুয়াম বা ইভাকুয়েশন করা হবে, তখন এই কম্পাউন্ড গেজে নেগেটিভ প্রেসারের মান দেখা যাবে, যার একক থাকবে ইঞ্চ অফ মার্কারি বা সেন্টিমিটার অফ মার্কারি। ভ্যাকুয়ামের আদর্শ মান হলো -29.9 ইঞ্চ অফ মার্কারি। যখন ভ্যাকুয়াম হতে থাকবে তখন এখানে ভ্যাকুয়ামের মান দেখা যাবে। কখনো কখনো দেখা যায় যে প্রথম যখন ভ্যাকুয়াম পাম্প চালু হয় তার ঠিক কিছু সময় পরেই এই কম্পাউন্ড গেজের স্কেলে ইঞ্চ অফ মার্কারিতে মানটা সরাসরি নেগেটিভে -30 তে চলে আসে। তখন এটা দেখে বোঝার উপায় থাকবে না যে আসলে ভ্যাকুয়াম সম্পূর্ণ হয়েছে কিনা। তখন এই বাল্বটিকে বন্ধ করতে হবে। এই বাল্বটি যদি বন্ধ করি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে এখান ভিতরে ভ্যাকুয়াম বা ইভাকুয়েশন এর মানটা কতটুকু আছে। দেখা যাবে যে এটা আবার প্রেশার বেড়ে যাবে। তখন ওই অবস্থায় আবার বাল্বটা খুলে দিয়ে আবার ইভাকুয়েশন করতে হবে। তো এইভাবে পর্যায়ক্রমে করতে করতে একসময় এটা 29.9 ইঞ্চ অফ মার্কারিতে মানটা চলে আসলে এই বাল্বটা বন্ধ করে দিয়ে রেখে দিতে হবে। যদি এর মান কোনো অবস্থায় প্রেশারটা না বাড়ে, নেগেটিভ প্রেশার থেকে এটা বেড়ে না যায়, তাহলে আমরা বুঝবো যে ইভাকুয়েশন ঠিক হয়েছে। অন্যথায় পুনরায় আবার ইভাকুয়েশন করতে হবে। দ্বিতীয় চিত্রটায় যদি তোমরা লক্ষ্য করো, এটা মাঝারি এবং ছোট প্লান্টের জন্য দেওয়া হয়েছে, ব্যবহার করা হয়ে থাকে। এখানে গ্যাস সিলিন্ডারটা দিয়ে দেওয়ার যে কারণ সেটা সম্পর্কে আমরা জানাবো তোমাদেরকে। এটা একটি গেজ ম্যানিফোল্ড। এটা হাই প্রেশার গেজ, এটা হলো কম্পাউন্ড গেজ। এখানে যে কাঁটাটা যে জায়গায় স্থির আছে সেটা হলো 0। এই 0 থেকে পজিটিভ প্রেশার আর এই 0 থেকে -30 পর্যন্ত নেগেটিভ প্রেশার। কম্প্রেসরের সাকশন সার্ভিস ভালভের সাথে হোস পাইপ দিয়ে এই পোর্টের সাথে আমরা সরাসরি লাগাবো, যেটা কম্পাউন্ড গেজের সরাসরি পোর্ট এখানে। আর দ্বিতীয় যে ভ্যাকুয়াম পাম্পের পোর্টটা, এটা এই হাই প্রেশার সাইডের যে লাইন আছে সেই লাইনের সাথে সংযোগ করবে। পাশাপাশি ভ্যাকুয়াম বা ইভাকুয়েশন করার পর আমরা গ্যাস চার্জ করব স্বভাবতই। তো সেই গ্যাস সিলিন্ডারটাকে আমরা এই পোর্টের সাথে, মাঝখানে যে সার্ভিস পোর্ট, সে সব সার্ভিস পোর্টের সাথে সংযোগ করে দিব। আর এই গ্যাস সিলিন্ডারটাকে আমরা একটা ওয়েট স্কেলের উপর রাখবো, যেটা গ্যাস চার্জ করার সময় পরবর্তীতে কাজে লাগবে। এখন এই বাল্বটি এবং এই বাল্বটি খুলে দিয়ে আমরা যদি ভ্যাকুয়াম পাম্পটা চালু করে দেই, তাহলে সে সিস্টেম, এখানে কম্প্রেসরটা একটা সিম্বলিক চিত্র হিসাবে দেখানো হয়েছে। এখানে বলা হয়েছে ইউনিট, টোটাল ইউনিটটার কথা বলা হয়েছে। তো এখান থেকে যখন ভিতর থেকে বায়ুশূন্য করা হবে ইউনিটটাকে, তখন এই দিক থেকে বাতাস ঢুকে এই পাশ দিয়ে ভ্যাকুয়াম পাম্প দিয়ে এই যে এই পোর্টটা দিয়ে বের হয়ে যাবে। পাশাপাশি এখানে গ্যাস সিলিন্ডারটা বন্ধ অবস্থা আছে এই বাল্বটা। কিন্তু এইখানে যে হোস পাইপটা আছে, এই হোস পাইপের ভিতরেও কিন্তু বাতাস থাকবে। সেই বাতাসটাও এই লাইন দিয়ে বের হয়ে যাবে। যার ফলে হবে গ্যাস চার্জ করার সময় এই হোস পাইপটাকে পার্জিং করার কথা বলা হয় এবং তা করা হয় এই বাল্বটা খুলে দিয়ে এখান থেকে কিছু গ্যাস বের করে দিয়ে, যা পরিবেশের জন্য ঠিক না। এই জন্য এই সিলিন্ডারটাকে এখানে লাগিয়েই গ্যাস চার্জ ভ্যাকুয়াম করাটা যুক্তিযুক্ত। তো এইখান থেকে যখন আমরা সিস্টেম থেকে বাতাসটাকে বের করে দিব, ভ্যাকুয়াম পাম্প এই পাশ থেকে টেনে বের করবে। তখন এইখানে এই সিস্টেমের মতো সেইম একইভাবে এখানে মানটা নিচের দিকে আসবে। তখন এই বাল্বটাকে আমরা বন্ধ করব। বন্ধ করলে এই ইউনিটের যে প্রেশার, নেগেটিভ প্রেশার বা ভ্যাকুয়াম প্রেশার, সেই প্রেশারটাকে আমরা এখানে দেখতে পাবো। যদি এটা আদর্শ যে মান আমরা আগে বলেছি -29.9 ইঞ্চ অফ মার্কারি, সেই মানে স্থির থাকে, তাহলে বুঝবো যে ইউনিট ইভাকুয়েশন সঠিক হয়েছে। আর যদি দেখি যে এটা বেড়ে যাচ্ছে, তাহলে বুঝবো যে ঠিক হয় নাই। পর্যায়ক্রমে এটা আবারও আমরা ভ্যাকুয়াম করব। তো বারবার ভ্যাকুয়াম করার পরেও যদি দেখা যায় যে এখানে আসলে মানটা স্থির অবস্থায় থাকছে না, তাহলে বুঝতে হবে সিস্টেমে কিংবা গেজ ম্যানিফোল্ডের হোস পাইপের বিভিন্ন সংযোগে লিক আছে, যা মেরামত করে পুনরায় আবার ইভাকুয়েশন করতে হবে।
শিক্ষার্থীরা এখন আমরা দেখব ডিহাইড্রেশন। হিমায়ন প্লান্ট ইভাকুয়েশন করার সময় সিস্টেমে জলীয় কণা এত বেশি থাকে যে তা ভ্যাকুয়াম পাম্পের অপসারণ করা যায় না, তাই ডিহাইড্রেশন সিস্টেম ব্যবহার করা হয়। এটি দিয়ে ইভাকুয়েশন করার ফলে জলীয় কণা ঠান্ডা হয়ে জমে যায়, যা সিস্টেমে পুনরায় ফেরত আসতে পারে না। কোল্ড ট্র্যাপের মাধ্যমে ড্রাই আইস দেওয়া থাকে, তাই জলীয় কণা ঠান্ডা হয়ে জমে যায়। কম্প্রেসর অয়েলের ক্ষেত্রেও জলীয় কণা অপসারণ করার জন্য এই পদ্ধতি কার্যকরী। শিক্ষার্থীরা, কোল্ড ট্র্যাপের কথা আমরা বলেছি, এটা ভ্যাকুয়াম পাম্প আমরা ইভাকুয়েশন করার সময় এই কোল্ড ট্র্যাপের ভিতর দিয়ে এই বাতাসটা যাচ্ছে। এইখানে দেখছো এই ঢাকনাটা উঠে এর ভিতরে দেওয়া হবে ড্রাই আইস, আর এটা এই লাইন দিয়ে ঢুকে এই পাশ দিয়ে চলে যাবে। যখন এটা যাবে তখন এই ড্রাই আইসের ঠান্ডার প্রভাবে এই ভিতরে যে জলীয় কণাটা থাকবে তা এখানে জমে যাবে, যা সিস্টেমে কোনো অবস্থায় আর ফেরত যাওয়ার সুযোগ থাকবে না। এইখানে যে সাইকেলটা দেওয়া হয়েছে রেফ্রিজারেশন সিস্টেমটা, এখান থেকে এই যে এই অবস্থায় এখানে একটা বাল্ব, এই বাল্ব দিয়ে এর ভিতরে ঢুকবে। এখানে আবার একটা হ্যান্ড শাটার বাল্ব আছে যা দিয়ে এই প্রবাহটাকে নিয়ন্ত্রণ করবে। এই ভ্যাকুয়াম এই দিক দিয়ে ভ্যাকুয়াম, এইখানে গেজটা থাকবে। আমরা যেটা আগের চিত্রেও দেখেছি যে এখানে যদি আমরা দেখি যে গেজে আমাদের ভ্যাকুয়ামের আদর্শ মান আছে, তাহলে আমরা বুঝবো যে ভ্যাকুয়াম হয়ে গেছে। শিক্ষার্থীরা, এখানে আমরা দেখছি পার্জিং সিস্টেম। কেন্দ্রীয় হিমায়ন বা শীতাতপ নিয়ন্ত্রণ সিস্টেমে এটি করা হয়ে থাকে। প্লান্ট চলার সময় কখনো বাতাস লিক করে। এই অনাকাঙ্ক্ষিত বাতাস নির্দিষ্ট শিডিউল অনুযায়ী পাম্পের মাধ্যমে অপসারণ করার পদ্ধতিকেই পার্জিং বলা হয়ে থাকে। সিস্টেমে বাতাস থাকলে হিমায়ক বা অয়েলের সাথে বিক্রিয়া করার সম্ভাবনা থাকবে। যেমন পানি ও লিথিয়াম ব্রোমাইড ব্যবহৃত অ্যাবজর্পশন হিমায়ন সিস্টেমে লিথিয়াম ব্রোমাইড শোষক হিসেবে ব্যবহৃত হয়। এই শোষক বাতাসের সাথে বিক্রিয়া করে দানাদার আকারে পরিণত হয়, যাকে ক্রিস্টালাইজেশন বলে। এতে প্লান্টের কার্যকারিতা হ্রাস পায়। ইউনিটে চার্জ করার সময় গেজ ম্যানিফোল্ডের হোস পাইপকে বায়ুশূন্য করাকেও পার্জিং বলা হয়ে থাকে। আগের স্লাইডটাতেই এই জিনিসটাকে তোমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে যদি আমরা ভ্যাকুয়াম করার সময় চার্জিং লাইনটা ওখানে আগেই গ্যাস চার্জিং লাইনটাকে সংযুক্ত করে নেই, তাহলে কি হবে, এটা আর এই পার্জিং করার প্রয়োজন হবে না। কারণ এই পার্জিং করার ফলে যে সামান্য পরিমাণ গ্যাসও বের হয় তা কিন্তু পরিবেশের জন্য খুব একটা ভালো নয়। সেক্ষেত্রে এখানে আমরা দেখছি গ্যাস চার্জিং বা হিমায়ক চার্জিং সিস্টেমে হিমায়ন প্লান্ট স্থাপনের পর বা লিক মেরামত করার পর বা কোনো একটি অংশ মেরামত করার পর বা পরিবর্তন করার পর ইউনিটে গ্যাস চার্জ করার প্রয়োজন হয়। কারণ মেরামত করার পরে লিক টেস্ট করতে হয়, সেখানে প্রেসার দিতে হয়, তারপরে এটা ভ্যাকুয়াম করতে হয়, পরবর্তীতে গ্যাস চার্জ করার প্রয়োজন হয়। তিনভাবে হিমায়ক গ্যাস চার্জ করা যায়: সার্ভিস বাল্বের মাধ্যমে, সাকশন সার্ভিস বাল্বের মাধ্যমে, ডিসচার্জ সার্ভিস বাল্বের মাধ্যমে এবং রিসিভার কিং বাল্বের মাধ্যমে। যদি আমরা লিকুইড হিমায়ক চার্জ করতে চাই ইউনিটে, তাহলে ডিসচার্জ সার্ভিস বাল্ব ও রিসিভার কিং বাল্বের মাধ্যমে আমরা এটা করব। আর যদি ভ্যাপার করতে চাই বা বাষ্প আকারে হিমায়ক চার্জ করতে চাই, তাহলে সাকশন সার্ভিস বাল্বের মাধ্যমে আমরা এটা করব। এখানে তোমরা চিত্রে লক্ষ্য করো, এটা আমরা প্রথমেই দেখিয়েছিলাম ইভাকুয়েশনের সময়। এখানে এই ভ্যাকুয়াম পাম্প এই সময় বন্ধ, এই বাল্ব বন্ধ। এখানে সরাসরি আমরা এই বাল্ব দিয়ে ইউনিটকে নিয়ন্ত্রণ করব, আর এইখানে সিলিন্ডারে যে বাল্ব আছে সেই বাল্ব দিয়ে এই গ্যাস সিলিন্ডারের প্রবাহ গ্যাসকে নিয়ন্ত্রণ করব। এখানে ওয়েট স্কেল দেওয়া আছে যে এখানে আমি কতটুকু গ্যাস ইউনিটে চার্জ করব। যে নির্মাতা প্রতিষ্ঠান থাকে তাদের নির্দেশিকা থাকে যে এই ইউনিটের মধ্যে এতটুকু গ্যাস থাকবে।
সেই অনুযায়ী আমি যদি গ্যাস চার্জ করি তাহলে গ্যাস চার্জ করা সম্পূর্ণরূপে সঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে সিলিন্ডারে যদি আমরা দেখি যে এর ভিতরে সিলিন্ডারের ভিতরে ১০ কেজি আছে। তাহলে আমরা যদি ইউনিটের মধ্যে ২ কেজি গ্যাস চার্জ করার প্রয়োজন হয়, তাহলে এখানে যখন ৮ কেজি থাকবে তখনই আমরা বুঝে যাব যে গ্যাস চার্জ সম্পূর্ণ হয়েছে। তখন আমরা এই বাল্বটা বন্ধ করব এবং এই বাল্বটা বন্ধ করব। শিক্ষার্থীরা এখানে লিক টেস্ট দেখানো হয়েছে। নতুন হিমায়ন প্লান্ট স্থাপনের পর বা সাইকেলে কোনো একটি অংশ পরিবর্তনের পর ইভাকুয়েশন করার আগে সিস্টেমকে লিক টেস্ট করা হয়। এর মধ্যে সালফার টেস্ট, লিটমাস পেপার টেস্ট, হাইড্রোলিক লিক ডিটেক্টর টেস্ট ও ইলেকট্রনিক লিক ডিটেক্টর টেস্ট ইত্যাদি পদ্ধতিতে লিক টেস্ট করা যেতে পারে। সাইকেলে হাইড্রোজেন দিয়ে ফ্লাশ করতে হয় যাতে যে কোনো ধরনের ময়লা অপদ্রব্য বের হয়ে আসে। এরপর হাইড্রোজেন দিয়ে আবার প্রেসার দেওয়া হয়। প্রেসার ঠিক থাকলে ইউনিট লিক প্রুফ বলা যাবে। আর যদি আমরা গেজে দেখি যে প্রেসার ঠিক নাই, প্রেসার কমে যাচ্ছে, তাহলে এই যে এখানে যে চিত্রের যে পজিশনগুলি দেওয়া আছে সম্ভাব্য এই পজিশনগুলিতে আমরা চেক করব। সর্বোপরি বলা যায় যেখানে জোড়া স্থান আছে সেই স্থানগুলিতে আমরা চেক করব যাতে ওই স্থানগুলি দিয়ে লিক হচ্ছে কিনা। এখানে যদি আমরা দেখি কম্প্রেসরের সাকশন সার্ভিস বাল্ব, ডিসচার্জ সার্ভিস বাল্ব, হুস পাইপ, গেজ ম্যানিফোল্ডের পোর্টগুলি এইগুলিতে আমাদেরকে চেক করতে হবে। কন্ডেন্সারের যে জোড়া স্থান আছে সেইখানে চেক করতে হবে। যেহেতু ওয়াটার কুল কন্ডেন্সার থাকবে সেই ক্ষেত্রে সেলেন টিউব টাইপ হতে পারে, জোড়া স্থান থাকতে পারে, সেই স্থানগুলিকে আমাদের চেক করতে হবে। ফিল্টার ড্রায়ার বা এক্সপানশন ডিভাইসের যে জোড়া স্থান সেইখানে, ইভাপোরেটরের যে জোড়া স্থানগুলি সেইখানে আমাদেরকে চেক করে লিকটা বের করতে হবে। শিক্ষার্থীরা আমরা এখন দেখব অয়েল চার্জ। হিমায়ন বা শীতাতপ নিয়ন্ত্রণ সিস্টেমে কম্প্রেসরে এক ধরনের অয়েল থাকে যা কম্প্রেসরের ধাতব অংশগুলোকে পিচ্ছিল করে, ঠান্ডা করে, ঘর্ষণ রোধ করে, ক্ষয় রোধ করে ইত্যাদি কাজগুলি করতে সহায়তা করে। নতুন কম্প্রেসরে অয়েল সাধারণত দেওয়াই থাকে। কখনো কোনো মেরামত করার পরে হিমায়ন চার্জ করার সময় অয়েল চার্জ করার প্রয়োজন হয়, কিংবা অয়েলের কার্যকারিতা যদি আমরা দেখি যে নষ্ট হয়ে গেছে, যে ফেনা হয়ে গেছে, কিংবা বেশি বুদবুদ হয়ে গেছে, কিংবা ঘোলা হয়ে গেছে, তাহলে আমরা অয়েলটাকে রিমুভ করে নতুন অয়েল চার্জ করব। এখানে দেখো দুইটি পদ্ধতিতে অয়েল চার্জ করার প্রসেস দেখানো হয়েছে। একটি হলো যে সেমি সিল টাইপ কম্প্রেসর কিংবা ওপেন টাইপ কম্প্রেসরে অয়েল প্লাগ দেওয়া থাকে। সেই প্লাগ দিয়ে আমরা অয়েলটাকে রিমুভ করে সেখানে আবার অয়েল এখানে আমরা চার্জ করতে পারি, এবং এটা হ্যান্ড পাম্প দিয়েও করা হতে পারে, সরাসরি দিয়েও পাম্প করা হতে পারে। এখানে একটা লেভেল মেনটেন করে সেই জিনিসটা দেখানো হয়েছে যে একটা স্টিক দিয়ে এটা লেভেলটা মেনটেন করা হয়েছে কিনা দেখা যাচ্ছে। এখানে এই ধরনের সেমি সিল টাইপ এবং ওপেন টাইপ কম্প্রেসরে এক ধরনের সাইড গ্লাস থাকে, তা দিয়ে ভিতরের অয়েলের পরিমাণটা দেখা যায়। যে সাইড গ্লাস থাকবে তার যে সর্বোচ্চ স্তর সেই স্তর পর্যন্তই অয়েল চার্জ করাটা যুক্তিযুক্ত। দ্বিতীয় চিত্রে যদি আমরা দেখি এখানে এই যে সাকশন সার্ভিস ভালভের মাধ্যমে অয়েল চার্জ করা হচ্ছে। এই সাকশন সার্ভিস ভালভে সাথে আমরা যে সার্ভিস পোর্ট আছে, সার্ভিস পোর্টের সাথে একটি কম্পাউন্ড গেজ হ্যান্ড শাট অফ ভালভের সমন্বয়ে একটি চার্জিং লাইন এখানে তৈরি করা হয়েছে, যার সাথে একটি অয়েল কন্টেইনার থাকবে। সেই কন্টেইনারের সাথে যুক্ত করে এখানে চার্জ করতে হবে। চার্জ করার সময় সাকশন সার্ভিস ভালভকে ইন্টারমিডিয়েট পজিশনে দিয়ে চার্জ করতে হবে। শিক্ষার্থীরা আমরা এখন আলোচনা করব সিস্টেম স্থির হওয়ার পর ভবিষ্যৎ সার্ভিসিং এর ত্রুটি নির্ণয়ের জন্য প্লান্টের নির্ধারিত পার্টসমূহের তালিকা। প্লান্টে থাকা সার্ভিস চার্টের নির্ধারিত মানের সাহায্যে বিভিন্ন ত্রুটি নির্ণয় ও সমাধান করা যায়। কখনো এই চার্ট সম্পূর্ণ
কাজে নাও লাগতে পারে। তখন অভিজ্ঞতা দিয়ে, কাজের দক্ষতা দিয়ে এটাকে সমাধান করতে হবে। প্লান্টের সম্ভাব্য সার্ভিসিং ও ত্রুটি নির্ণয়ের পাঠসমূহ এখানে দেওয়া হয়েছে। ইউনিট অনেক সময় ধরে চলে। এইগুলি আসলে এই ত্রুটিগুলিকে আম আ ঠিক করতে হবে। যার ফলে এটাকে আগে কারণ জানতে হবে যে ত্রুটির কারণ কি এবং এটার প্রতিকারটা জানতে হবে। ইউনিট অনেক সময় ধরে চলে, কম্প্রেসর চলে না, ইউনিট বন্ধ হয় না, কম্প্রেসর শর্ট সাইকেল, কম্প্রেসর চলে তবে স্টার্টিং ওয়েন্ডিং এ মোটর বন্ধ হয় না। কম্প্রেসর শব্দ করে, লাইনের অয়েল ক্র্যাঙ্ক কেসে ফেরত আসে না, অয়েল প্রেশার কম, হেড প্রেশার বেশি, হেড প্রেশার কম, সাকশন প্রেশার বেশি, সাকশন প্রেশার কম। এই ধরনের ত্রুটিগুলি দেখা যায়। আমরা এখন এইগুলির কারণ ও প্রতিকার জানব। প্রথমেই ইউনিট অনেক সময় ধরে চলে। এর কারণ হিমায়ক চার্জ কম। প্রতিকার হলো ইউনিটে লিক টেস্ট করে হিমায়ক সঠিকভাবে চার্জ করতে হবে। কন্ট্রোলের সংযোগসমূহ ঠিক নেই, পরিষ্কার করে মেরামত করতে হবে। চাহিদা অনুসারে হিমায়ন প্লান্ট ছোট আকৃতির। হিমায়ন প্লান্টের ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে অথবা কম্প্রেসর পরিবর্তন করতে হবে। এরপরে কম্প্রেসর চলে না। এর কারণ কন্ট্রোল সার্কিট কাজ করছে না। কন্ট্রোল সার্কিটে সমস্যা, মেরামত করতে হবে। সুইচ ওপেন অবস্থায় আছে, সুইচ মেরামত করতে হবে। ওভারলোড ট্রিপ অবস্থায় আছে ও ফিউজ নষ্ট, ওভারলোড রিসেট করে ফিউজ ঠিক করতে হবে। সেফটি কন্ট্রোলস যেমন হাই প্রেশার কাটআউট, লো প্রেশার কাটআউট, অয়েল প্রেশার কাটআউট ঠিকভাবে কাজ করছে না। তো কন্ট্রোলসের বাটন রিসেট করতে হবে এবং অয়েল লেভেল চেক করতে হবে। সলিনয়েড বাল্ব বন্ধ, কয়েল অংশ চেক করে মেরামত করতে হবে বা পরিবর্তন করতে হবে। মোটর নষ্ট, মোটর মেরামত করো কিংবা এটা পরিবর্তন করতে হবে। এরপরের ত্রুটি ইউনিট বন্ধ হয় না। এর কারণ হলো হিমায়ক কম আছে, লিক মেরামত করে চার্জ করতে হবে। কন্ডেন্সার পরিষ্কার করতে হবে। ইউনিটে আশেপাশে স্থান উষ্ণ, ইউনিট যথাসম্ভব ঠান্ডা রাখতে হবে। এক্সপানশন ডিভাইস ঠিকমতো কাজ করছে না, মেরামত করে তা পরিবর্তন করতে হবে। সার্ভিস লোড বেশি, সিস্টেমে দরজাগুলো ঠিকমতো বন্ধ করতে হবে। ইনসুলেশন ভালো নেই, ইনসুলেশন পরিবর্তন করতে হবে। সিস্টেমে বাতাস থাকতে পারে, পার্জিং করতে হবে। কম্প্রেসর শর্ট সাইকেল বলতে কিছু সময় ধরে চলছে আবার বন্ধ হচ্ছে, আবার দ্রুত চালু হচ্ছে, এইটাকে আমরা শর্ট সাইকেল বলছি। এর সম্ভাব্য কারণগুলো হচ্ছে লাইন ভোল্টেজ ওঠানামা করতে পারে, ভোল্টেজ চেক করে সরবরাহ ঠিক করতে হবে, কানেকশন লুজ থাকতে পারে, কানেকশন ঠিক করতে হবে, ইভাপোরেটর ফ্যান চলে না, ফিউজ ওভারলোড ও সুইচ চেক করতে হবে। কন্ট্রোল সেটিং ডিফারেন্সিয়ালের কাছাকাছি, সেটিং অ্যাডজাস্ট করে তা পরিবর্তন করতে হবে। কম্প্রেসর চলে তবে স্টার্টিং ওয়েন্ডিং এ মোটর বন্ধ হয় না। এর সম্ভাব্য কারণগুলো হলো লাইন ভোল্টেজ কম, লাইন ভোল্টেজ ঠিক করতে হবে। ওয়ারিং ঠিক নাই, ওয়ারিং চেক করে এটা সংযোগ ঠিক করতে হবে। ডিসচার্জ প্রেশার বেশি, প্রেশার কাটআউট চেক করতে হবে। রিলে কাজ করছে না, রিলে পরিবর্তন করতে হবে। রানিং ক্যাপাসিটর শর্ট আছে, ক্যাপাসিটর চেক করে পরিবর্তন করতে হবে। স্টার্টিং ক্যাপাসিটর দুর্বল, ক্যাপাসিটর চেক করে পরিবর্তন করতে হবে। এরপর কারো ত্রুটি কম্প্রেসর শব্দ করে। কারণসমূহ ফ্লোর ফাউন্ডেশনের সাথে ঠিকমতো বসানো হয় নাই, ফাউন্ডেশনের সাথে সংযোগ ঠিক করতে হবে। হিমায়কের ফ্লাডিং এর কারণে তলানি পড়েছে, হিমায়ক নিয়ন্ত্রক বাল্ব রিসেট করতে হবে। পিস্টন রিং বা কানেক্টিং রড ক্ষয় হয়েছে। এই ধরনের কারণের অবস্থান চেক করে মেরামত করতে হবে। লাইনের অয়েল ক্র্যাঙ্ক কেসে ফেরত আসে না, এর কারণ
হিমায়কের পাইপিং সঠিক হয় নাই, সঠিক লেআউট করতে হবে। হিমায়ক চার্জিং ঠিক হয় নাই, লিক মেরামত করে হিমায়ক চার্জ করতে হবে। ক্র্যাঙ্ককেসে উচ্চচাপ পিস্টন রিং চেক করতে হবে। অয়েল সেপারেটরের বাল্ব ভালো না, মেরামত করতে হবে কিংবা পরিবর্তন করতে হবে। অয়েল প্রেশার কম, এর কারণ অতিরিক্ত অয়েল ফর্মিং হচ্ছে। ক্র্যাঙ্ককেসে হিটার সেটিং চেক করতে হবে। অয়েল লেভেল কম, অয়েল চেক করে চার্জ করতে হবে। অয়েল পাম্প ঠিকভাবে কাজ করছে না, পাম্প মেরামত করতে হবে। হেড প্রেশার বেশি, এই ত্রুটির কারণ হলো হিমায়ক চার্জ বেশি হয়েছে, অতিরিক্ত হিমায়ক রিকভারি করতে হবে। সিস্টেমে বাতাস আছে, পার্জিং করতে হবে। ডিসচার্জ সার্ভিস ভালভ সম্পূর্ণ খোলা হয়নি, এর প্রতিকার হলো চেক করে সম্পূর্ণ খুলতে হবে। কন্ডেন্সার কুলিং সিস্টেম ঠিকভাবে কাজ করছে না, কুলিং সিস্টেম ঠিক করতে হবে। এর পরের কারণ হেড প্রেশার কম, এটার সম্ভাব্য কারণগুলো হলো হিমায়ক চার্জ কম হয়েছে, এর চার্জ পুনরায় করতে হবে সম্পূর্ণরূপে। ইভাপোরেটর থেকে তরল হিমায়ক ফ্লাডিং হচ্ছে, এক্সপানশন বাল্ব ও অ্যাকুমুলেটর চেক করে মেরামত করতে হবে বা পরিবর্তন করতে হবে। ডিসচার্জ বাল্ব বা সাকশন রিলে বাল্ব লিক করছে, মেরামত করতে হবে। সাকশন প্রেশার বেশি, এই ত্রুটির কারণ হলো এক্সপানশন বাল্বে অতিরিক্ত হিমায়ক সঞ্চালিত হচ্ছে, এটার সেটিং ঠিক করতে হবে এবং চেক করে মেরামত করতে হবে। ইভাপোরেটরের লোড বেশি আছে, বাতাস প্রবাহ চেক করতে হবে এবং পর্যাপ্ত বাতাস ইভাপোরেটরে প্রবাহ করতে হবে। সাকশন প্রেশার কম, হিমায়কের ঘাটতি আছে, লিক মেরামত করে হিমায়ক চেক করতে হবে। ইভাপোরেটরে ফ্রস্টিং আছে, কয়েল ডিফ্রস্টিং করতে হবে। ইভাপোরেটরের লোড কম, লোডের অনুপাতে ক্যাপাসিটি পরীক্ষা করতে হবে। সাকশন সার্ভিস ভালভ সম্পূর্ণ খোলা না, চেক করে খুলতে হবে। শিক্ষার্থীরা, এইখানে যে পয়েন্টটা দেওয়া আছে, প্লান্টের পারফরমেন্স চেক করার জন্য উপস্থাপন করার পূর্বে পদক্ষেপ সমূহ। হিমায়ন প্লান্টে কমিশনিং এর পর পারফরমেন্স চেক করা হয়। চেক করার জন্য বিভিন্ন ধাপে বেশ কিছু কাজ সম্পূর্ণ করতে হয় এবং তার ডাটা সংগ্রহ করতে হয়। প্লান্ট সঠিক ও ত্রুটি ছাড়া পরিচালনা করা, নষ্ট বা অকেজ অংশ পরিবর্তনের নিয়ম এবং নির্মাতা প্রতিষ্ঠানের দেওয়া নির্দেশিকা অনুযায়ী প্লান্ট পরিচালনা করার জন্য এটি খুবই জরুরি। আর এই কাজগুলি করার জন্য যে পারফরমেন্স চেক করার পদক্ষেপ সমূহ এখানে দেওয়া আছে সেগুলি আমরা একটু দেখি। সন্তোষজনক স্টার্ট কন্ট্রোল, অ্যাম্বিয়েন্ট বায়াসড সেট পয়েন্ট কন্ট্রোল, বাতাস ও পানির প্রবাহ পরিবর্তন করে প্রেসার কন্ট্রোল, ডিফ্রস্টিং কন্ট্রোল, কন্ডেন্সার প্রেসার কন্ট্রোল, অটোমেটিক প্লান্ট অফ সুইচ কন্ট্রোল, কন্ডেন্সারে ঘনীভবনের বা কন্ডেনসেশনের জন্য সঠিক স্থানের স্থাপন, সঠিক ডোর ওপেনিং মেকানিজম, শিডিউল মেইনটেনেন্সের সময় প্রয়োজনীয় ফ্যানসমূহ বন্ধ রাখা। শিক্ষার্থীরা, এই অধ্যায়ের কিছু সম্ভাব্য কোশ্চেন ও বাড়ির কাজ দেওয়া হয়েছে। এখানে 1 থেকে 4 পর্যন্ত আমরা প্রথম অংশে জেনেছি। 5 থেকে 8 প্রশ্ন, যেটা এই আজকের ক্লাসের জন্য সম্ভাব্য প্রশ্ন হিসেবে এখানে দেওয়া হয়েছে। এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো onlinetvit.com। শিক্ষার্থীরা, প্রতি ক্লাসে তোমাদেরকে যেটা বলি যে কোনো প্রয়োজন না থাকলে ঘর থেকে অযথা বের হবা না। বের হলে সামাজিক দূরত্ব মেনে চলাচল করবা এবং অবশ্যই মাস্ক পরিধান করবা এবং কিছু সময় পর পর 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোবা। এই বিষয়ের পরবর্তী ক্লাস আগামী রবিবার। দোয়া করি সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।